এপিসোডের শুরুতেই একটি নির্জন এলাকা দেখানো হয় যেখানে জিনি নামের একজন মানুষ টিয়ানমিং নামের একটি ছেলেকে নিয়ে পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ টিয়ানমিংয়ের নজর পড়ে একটি মাস্কের ওপর এবং তারা দুজনেই সেটিকে ভালোভাবে লক্ষ্য করতে থাকে। এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা একটি ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রের দৃশ্য দেখতে পাই। চারিদিকে ধ্বংসস্তূপ ছড়িয়ে আছে কারণ এখানে এক ভয়াবহ লড়াই সংগঠিত হয়েছিল। বলা হয় যারা অতীত আঁকড়ে ধরেছিল এবং যারা প্রতিরোধ করার চেষ্টা করেছিল তাদের সবাইকে নির্মমভাবে এক এক করে ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপর দেখা যায় কিছু মানুষ লোহা গলিয়ে একটি বিশাল মূর্তি তৈরি করছে। এদিকে জানানো হয় যতগুলো স্বাধীন রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করে একটি সাম্রাজ্যে পরিণত করা হয়েছে। কিছু সময় পর সব শান্ত হয়ে যায় এবং ইয়াংজেং সেই সাম্রাজ্যের শাসক হয়ে ওঠে, যাকে ফার্স্ট কিন এম্পারার নামেও ডাকা হয়। এরপর সে তার এক বিশাল স্বপ্ন পূরণের কাজ শুরু করে, একটি বড় মূর্তি নির্মাণ এবং নিজের জন্য ভূগর্ভে একটি বিশাল সমাধির নির্মাণ। এর পাশাপাশি ইয়াংজেং তার সেনাবাহিনী বাড়াতে থাকে এবং একটি বিশাল আর্মি গঠন করে, কারণ সে শুধু পৃথিবীর ওপরের নয় নিচের অংশেও নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। তাই তার সাম্রাজ্যের বিরুদ্ধে আসা যে কোনো বাধাকে ধ্বংস করতে সে প্রস্তুত। এদিকে জিনি ও টিয়ানমিং একটি ব্রিজে পৌঁছায় যেখানে হঠাৎ করেই বিশাল একটি সেনাবাহিনী তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। তাদের মধ্যে একজন বলে প্রাইম মিনিস্টারের আদেশে সব অপরাধীকে গ্রেপ্তার করতে হবে এবং জানায় এই দুজন এমন গুরুত্বপূর্ণ তথ্য জানে যা সাম্রাজ্যের জন্য হুমকি হতে পারে। জিনি টিয়ানমিংকে জিজ্ঞেস করে, তুমি কি ভয় পাচ্ছ? টিয়ানমিং জবাব দেয়, একদমই না। জিনি আবার বলে, তুমি জানো তারা এখনও আমাদের আক্রমণ করছে না কেন? টিয়ানমিং বলে, মনে হচ্ছে তারা ভয় পাচ্ছে। তারা কি আপনার জন্য ভয় পাচ্ছে? জিনি বলে, তারা আমার জন্য নয় বরং আমার বিরুদ্ধে দাঁড়ানোর পরিণতির জন্য ভয় পাচ্ছে। এই মুহূর্তটা মনে রাখো, এগুলো দুর্বলদের চোখ, কিন্তু তুমি কখনো দুর্বল হবে না। টিয়ানমিং দৃঢ়ভাবে বলে, একদিন আমি আপনার মতোই শক্তিশালী হব। জিনি বলে, শক্তিশালী হতে হলে আগে নিজের ভয়ের মুখোমুখি হতে হবে, আর সত্যিকারের শক্তি হল তোমার শত্রুকে তোমার চেয়েও বেশি ভয় পাইয়ে দেওয়া। এরপর মোহিস্ট স্কুলের মাস্টার বেন বলে, এই লড়াইটা খুবই অসাধারণ হতে যাচ্ছে। তার সেরা তরবারিবাজ আর পুরো আর্মির মধ্যে যুদ্ধ। জুজি টিয়ানমিং সম্পর্কে জানতে চাইলে বেন বলে, সে একটি এতিম ছেলে যাকে এক বৃদ্ধ দম্পতি দত্তক নিয়েছিল, কিন্তু তারা আগুনে পুড়ে মারা যায়। তারপর থেকে সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। মাত্র 1 মাস আগে জিনি তাকে খুঁজে পায়। জুজি বলে, তার জীবন খুব জটিল এবং জিনি তাকে অনেক দিন ধরে গোপনে অনুসরণ করছিল, কিন্তু কেন এটা এখনও কেউ জানে না। সে আরও বলে, টিয়ানমিংয়ের পরিচয় যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়। এদিকে ভয়ের কারণে একজন সৈনিকের হাত থেকে তীর ছুটে যায় এবং সেখান থেকেই যুদ্ধ শুরু হয়। জিনি তার অসাধারণ গতি ও দক্ষতা দিয়ে একের পর এক সৈনিককে হত্যা করতে থাকে। কেউই তার সামনে কাড়াতে পারে না, কিন্তু টিয়ানমিংকে বাঁচাতে গিয়ে সে নিজেও গুরুতর আহত হয়। তারপরও সে থামে না। সে টিয়ানমিংকে প্রতিটি আক্রমণ থেকে রক্ষা করে এবং আবারও লড়াই শুরু করে। অবশেষে জানা যায় জিনি একাই 300 সৈনিককে হত্যা করেছে। এই খবর শুনে ইয়াংজেং ভীষণ রেগে যায়। সে বলে, চু রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে আমি 1 লক্ষ সৈন্য হারিয়েছিলাম, পরে 5 লক্ষ সৈন্য পাঠিয়ে তাদের ধ্বংস করেছি। যদি 300 সৈন্য যথেষ্ট না হয় তাহলে 3 লক্ষ পাঠাও। প্রাইম মিনিস্টার লিসি বলে, জিনির সাথে লড়াই করা এত সহজ নয়। তার তরবারি সব অস্ত্রের রাজা আর সে নিজে একজন কিংবদন্তি সোর্ড মাস্টার। সে আরও জানায় জিনি গোস্ট ভ্যালিতে প্রশিক্ষণ নিয়েছে, যেখানে প্রতিটি মাস্টার জীবনে মাত্র 2 জন শিষ্য নেয় এবং তারা একে অপরের শত্রু হয়। শেষে একজনই বেঁচে থাকে। এরপর তারা একটি জঙ্গলে পৌঁছায় যেখানে বিষাক্ত সাপ তাদের ঘিরে ধরে। সেখানে চিলিয়ান নামে এক সুন্দরী মেয়ের সাথে তাদের দেখা হয়, যে তাদের পথ দেখিয়ে নিয়ে যায়। শেষে ওয়ের সাথে তাদের দেখা হয়, যে মুহূর্তের মধ্যেই লিসির লোকদের হত্যা করে দেয়। ওয়েই বলে এসব কথার কোনো লাভ নেই, কারণ তার এসব বিষয়ে কোনো আগ্রহ নেই। তাই সে লিসিকে এখান থেকে চলে যেতে বলে। তখন লিসি বলে, তোমার সোর্ড টেকনিক যতই বিপজ্জনক হোক তবুও সেটা জিনির মতো ভালো নয়। এই কথা শুনে ওয়েই বলে এই নামটা সে কখনো ভুলতে পারবে না। তারপর সে বলে, মোহিস্ট স্কুল কিছুদিন আগে আবার সক্রিয় হয়েছে এবং তারা ইয়াংজংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই সে সন্দেহ করে এই কারণেই কি লিসি তাকে খুঁজে এসেছে। তখন লিসি বলে, শোনা যায় তুমি মোহিস্ট স্কুলের আগের লিডারকে মেরেছিলে, তাই তারা তোমার নাম শুনলেই কেঁপে ওঠে। ওয়েই বলে তারা অনেক দিন ধরে তাকে খুঁজছে, কারণ তারা তাদের লিডারের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। কিন্তু সে জানতে চায় সেই ছেলেটা কে যাকে জিনি প্রোটেক্ট করছে। লিসি উত্তর দেয়, সে এমন একজন যার অনেক আগেই মারা যাওয়ার কথা ছিল। তারপর সে বলে সে ওই ছেলেটাকে সামলাবে আর ওয়েই জিনিকে সামলাবে। ওয়েই এই ডিল মেনে নেয়, কিন্তু বলে এরপর তাদের আর কোনো সম্পর্ক থাকবে না। লিসিও এতে রাজি হয়ে যায়। এরপর ওয়েই চিলিয়ানকে জিজ্ঞেস করে ওয়াসওয়াং, কাংল্যাং আর বাইফেং কোথায় আছে।
চিলিয়ান বলে সে তাদের অ্যাসেম্বল হওয়ার জন্য খবর পাঠাবে। জানা যায় ওয়াসওয়াং শেং থেকে ১২৫ কিলোমিটার দূরের পাহাড়ে ট্রেনিং করছে। অন্যদিকে তিয়ানমিং জিনির ট্যালেন্ট দেখে অবাক হয়ে যায়, কারণ সে সহজেই এত সৈন্যকে হারিয়ে দিয়েছে। কিন্তু সে খেয়াল করে জিনি মারাত্মকভাবে আহত, তবুও সে কিছু বলেনি। তিয়ানমিং তাকে বিশ্রাম নিতে বলে। জিনি জিজ্ঞেস করে, তুমি কি ক্লান্ত? তিয়ানমিং বলে, আপনি খুব আহত, আমাদের আগে একজন ডাক্তার খুঁজতে হবে। কিন্তু জিনি বলে তাদের গন্তব্য এখনও অনেক দূরে এবং অনেক পথ যেতে হবে। সে জিজ্ঞেস করে, তুমি কি শক্তিশালী হতে চাও না? তিয়ানমিং বলে, অবশ্যই চাই। তখন জিনি বলে, তোমাকে এই পথেই এগিয়ে যেতে হবে, এমনকি যদি কোনো সময় সে তার সাথে না থাকে। এই কথা শুনে তিয়ানমিং চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে ছেড়ে চলে যাবেন? কিন্তু জিনি কিছু বলতে পারে না এবং অজ্ঞান হয়ে পড়ে যায়। তিয়ানমিং জিনিকে পানি খাওয়ানোর জন্য ঝিল থেকে পানি আনে। এরপর সে একটি তিতির পাখি দেখে এবং অনেক চেষ্টা করে সেটাকে ধরে ফেলে। তারপর আগুন জ্বালিয়ে জিনির তলোয়ার দিয়ে সেটি রান্না করতে থাকে। এরপর আমরা চু ফ্যামিলির ইয়াং মাস্টার সোইউকে দেখি, যে ট্রেনিংয়ের সময় তার অসাধারণ শক্তি দিয়ে সবাইকে হারিয়ে দেয়। হঠাৎ তারা শত্রুর আক্রমণের খবর পায়। সোইউ বাইরে যেতে চায়, কিন্তু ফান জেং তাকে থামিয়ে লিয়াংকে কিছু লোক নিয়ে তদন্তে পাঠায়। সোইউ এতে খুশি হয় না, তাই সুযোগ পেয়ে সেও লুকিয়ে বেরিয়ে যায়। এরপর দেখা যায় তিয়ানমিংকে চু ফ্যামিলির গার্ডরা ঘিরে ফেলেছে। সে জিনির তলোয়ার হাতে নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত। এদিকে সোইউ আর লিয়াংও সেখানে পৌঁছে যায়। লিয়াং জিজ্ঞেস করে, ওই আহত লোকটা কে? কিন্তু তিয়ানমিং কিছু বলে না। সে শুধু বলে, এটা তোমাদের বিষয় না। লিয়াং জানতে চায় এখানে কি হয়েছে। তিয়ানমিং বলে সে শুধু আগুন জ্বালিয়েছিল। তখন সোইউ আর লিয়াং তলোয়ারটা লক্ষ্য করে, যার নাম রেইনবো অ্যাবেস। লিয়াং জিজ্ঞেস করে, এই তলোয়ার সে কোথা থেকে পেয়েছে? তিয়ানমিং বলে, এটা তার আঙ্কেলের। সোইউ তলোয়ারটা দেখতে চায়, কিন্তু তিয়ানমিং দিতে অস্বীকার করে। তখন সোইউ জোর করে তার সাথে লড়াই শুরু করে। তিয়ানমিং চেষ্টা করলেও সোইউ বেশি ট্যালেন্টেড হওয়ায় সহজেই তাকে হারিয়ে দেয় এবং তলোয়ার নিয়ে নেয়। লিয়াং দেখে তলোয়ারটায় অন্য ভাষায় কিছু লেখা আছে। সোইউ সন্দেহ করে তিয়ানমিং কোনো গুপ্তচর। লিয়াং বলে এটা সাধারণ তলোয়ার নয়, এর মালিক অবশ্যই অসাধারণ কেউ। তারা তিয়ানমিংয়ের আঙ্কেলের নাম জানতে চায়, কিন্তু সে কিছুই বলে না। হঠাৎ সোইউ খেয়াল করে এখানে যে গার্ড ছিল সে নেই। সবাই চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই কেউ সেই গার্ডের মৃতদেহ তাদের দিকে ছুঁড়ে ফেলে। সবাই সতর্ক হয়ে যায়। এরপর তাদের সামনে এক শক্তিশালী ব্যক্তি উপস্থিত হয়। তারা সবাই মিলে লড়াই করার চেষ্টা করে, কিন্তু সে একাই তাদের পরাস্ত করতে থাকে। পরে জানা যায় সে আসলে ওয়াসওয়াং। এই সময় তিয়ানমিং তার তিতির মাংস নিতে নেলে ওয়াসওয়াং সেটি কেড়ে নিয়ে খেয়ে ফেলে। এতে তিয়ানমিং রেগে যায়। সোইও তাকে বাঁচামে এগিয়ে আসে, কিন্তু সেও দুর্বল পড়ে। ওয়াসওয়াং মনে করে তাকে এমন একজনকে মারার আদেশ দেওয়া হয়েছে যার হাতে রেইনবো অ্যাবেস তলোয়ার আছে। গার্ডরা সোইউকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কেউই টিকতে পারে না। এই সময় তিয়ানমিং একটি রহস্যময় কণ্ঠস্বর শুনতে পায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় লিজি নামী একটি মহিলা একটি শিশুকে বলে ভবিষ্যতে তাকে অনেক বিপদের মুখোমুখি হতে হবে। সে শিশুটিকে অন্য কারো হাতে তুলে দিয়ে বলে তার জীবনের জন্য অনেক বড় মূল্য দেওয়া হয়েছে, তাই তাকে কখনো ভয় পেতে নেই এবং সব সময় শক্ত থাকতে হবে। এরপর আবার বর্তমান সময়ে ফিরে আসা হয়, যেখানে শক্তিশালী ওয়াসওয়াং তিয়ানমিংয়ের সামনে দাঁড়িয়ে আছে। এভাবেই এপিসোড শেষ হয়। যদি এই রিক্যাপ ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর পরের পার্টের এক্সপ্লেনেশন চাইলে কমেন্টে জানাও।